ইংরেজিতে লেখার সময় একটা খুব কমন সমস্যা কিন্তু আমাদের প্রায়ই হয়, আর সেটা হলো সাবজেক্টের সাথে ভার্ব মেলানো। তো আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু সাধারণ ফাঁদ মানে কমন ট্র্যাপস আর সেগুলো থেকে বেরোয়ার সহজ উপায় নিয়ে কথা বলবো। আচ্ছা, শুরুতেই একটা প্রশ্ন। স্ক্রিনে যে বাক্যটা দেখা যাচ্ছে, এখানে কোনটা ঠিক হবে? আর নাম্বার অফ সাজেশনস ওয়াজ প্রেজেন্টেড নাকি ওয়ার প্রেজেন্টেড? একটু ভাবুন তো। এই প্রশ্নের উত্তরটা খুঁজলেই কিন্তু আমরা আমাদের প্রথম নিয়মের দিকে এগিয়ে যেতে পারব। তো আমাদের প্রথম আলোচনার বিষয় হল এ নাম্বার আর দ্য নাম্বারের মধ্যে পার্থক্য। এই দুটো ফ্রেজ দেখতে প্রায় একরকম হলেও এদের গ্রামারের নিয়ম কিন্তু একদম আলাদা। নিয়মটা আসলে খুবই সোজা। যখনই কোনো বাক্যে আ নাম্বার অফ থাকবে, সেটার মানে হলো অনেকগুলো বা বেশ কিছু। মানে এটা একটা প্লুরাল বা বহুবচনের ধারণা দেয়। আর তাই এরপরে যে নাউনটা বসবে আর যে ভার্বটা বসবে, দুটোই কিন্তু প্লুরাল হবে। এই উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। A number of suggestions were presented to solve the problem. এখানে দেখুন, a number of suggestions এর মানে হলো অনেকগুলো পরামর্শ। যেহেতু এটা একটা প্লুরাল সাবজেক্ট, তাই ভার্ব হিসাবে was বসেনি, বসেছে প্লুরাল ভার্ব were। খুব সহজ, তাই না? a number of থাকলেই ভার্ব হবে প্লুরাল। এবার আসি দ্য নাম্বার অফের কথায়। এটা কিন্তু ঠিক আগেরটার উল্টো। দ্য নাম্বার অফ দিয়ে অনেকগুলো বোঝায় না, বরং একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝায়। আর এই যে সংখ্যা বা নাম্বার শব্দটা, এটা তো নিজেই একটা সিঙ্গুলার জিনিস, তাই না? সুতরাং এর সাথে যে ভার্ব বসবে সেটাও সবসময় সিঙ্গুলার হবে। যেমন এই বাক্যটা খেয়াল করুন, দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস ইজ 10। এখানে স্টুডেন্টস শব্দটা প্লুরাল দেখে বিভ্রান্ত হওয়া চলবে না, কারণ আমরা আসলে ছাত্রছাত্রীদের নিয়ে কথা বলছি না, আমরা কথা বলছি তাদের অনুপস্থিতির সংখ্যা নিয়ে। আর দ্য নাম্বার বা সংখ্যা যেহেতু সিঙ্গুলার, তাই ভার্বটাও সিঙ্গুলার, মানে ইজ বসেছে। তাহলে সংক্ষেপে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? একদম সহজ। আ নাম্বার অফ থাকলে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব, আর দ্য নাম্বার অফ থাকলে ব্যবহার করব সিঙ্গুলার ভার্ব। এই দুটো জিনিস গুলিয়ে ফেললেই কিন্তু ভুলটা হয়। আচ্ছা, চলুন এবার আরেকটা খুব কমন ভুলের দিকে যাই। এটা হলো ওয়ান অফ দ্য ব্যবহারের নিয়ম। এখানে প্রায়ই একটা কনফিউশন তৈরি হয়, কারণ এর ঠিক পরেই একটা প্লুরাল নাউন বসে। এর পেছনের লজিকটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে বাক্যের আসল সাবজেক্ট কিন্তু ওই প্লুরাল নাউনটা না। আসল সাবজেক্ট হল ওয়ান শব্দটা নিজেই। আর ওয়ান মানে তো এক, যেটা সিঙ্গুলার, তাই ভার্বকেও সিঙ্গুলার হতেই হবে। মানে অনেকের মধ্যে থেকে আমরা আসলে কথা বলছি শুধু একজনকে নিয়ে। এই উদাহরণটা দেখুন, সাকিব আল হাসান ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। এখানে বেস্ট ক্রিকেটার্স শব্দটা প্লুরাল, মানে অনেক সেরা ক্রিকেটার আছেন। কিন্তু আমাদের ফোকাস তো তাদের সবার ওপর না, আমাদের ফোকাস তাদের মধ্যে একজন, অর্থাৎ সাকিব আল হাসানের ওপর। যেহেতু মূল সাবজেক্ট ওয়ান বা একজন, তাই ভার্ব হয়েছে সিঙ্গুলার, ইজ। এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে সাবজেক্ট আর ভার্বের মাঝে কিছু শব্দগুচ্ছ এসে আমাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এদেরকে বলা যেতে পারে ডিস্ট্র্যাকশন বা মনোযোগ নষ্টকারী ফ্রেজ। এই ফ্রেজগুলো একটু দেখে নিন, যেমন টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ। নিয়মটা হলো, যখন বাক্যে এগুলো দেখবেন, তখন এদেরকে আর এদের পরে যা আছে সব কিছুকে মনে মনে একটা ব্র্যাকেটের মধ্যে ফেলে দিন। সোজা কথায় এগুলোকে পুরোপুরি ইগনোর করতে হবে, কারণ এরা বাক্যের আসল সাবজেক্টকে কখনোই বদলাতে পারে না। এই উদাহরণটা দিয়ে ব্যাপারটা বোঝা যাক। মিস্টার রহমান, accompanied by his wife and children, is going to Nikli Haur. এখানে accompanied by his wife and children এই অংশটা দেখে মনে হতে পারে সাবজেক্টস তো প্লুরাল, কিন্তু না, এটাই হলো সেই ইন্টারভিনিং ফ্রেজ। এটাকে বাদ দিয়ে ভাবুন, তাহলে আসল সাবজেক্টকে মিস্টার রহমান, তিনি তো সিঙ্গুলার, আর তাই ভার্বটাও সিঙ্গুলার হয়েছে, অর্থাৎ ইজ বসেছে। আমাদের আলোচনার একদম শেষ নিয়মটা হল প্রক্সিমিটি প্রিন্সিপাল, মানে নৈকট্যের নিয়ম। এই নিয়মটা মূলত কাজ করে আইদার অর এবং নাইদার নর যুক্ত বাক্যের ক্ষেত্রে। এই নিয়মটা বেশ মজার। আইদার অর বা নিদার নর দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকে, তখন ভার্ব কার কথা শুনবে?
নিয়ম হল ভার্ব তার সবচেয়ে কাছের সাবজেক্টের কথা শুনবে, মানে ভার্বের ঠিক আগে যে সাবজেক্টটা থাকবে ভার্বটা তার সাথেই অ্যাগ্রি করবে। কাছের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, আর প্লুরাল হলে ভার্বও প্লুরাল। এটা ব্যবহার করার জন্য 3টা সহজ স্টেপ আছে। প্রথমে ভার্বের জায়গাটা খুঁজে বের করুন। 2 নম্বর, ভার্বের ঠিক আগের সাবজেক্টটাকে চিহ্নিত করুন। আর সবশেষে ওই কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসিয়ে দিন। ব্যাস, হয়ে গেল। একটা উদাহরণ দেখা যাক। ইদার সোহান অর হিজ সিবলিংস আর গোয়িং টু পিকনিক। এখানে ভার্ব হলো আর, এর ঠিক আগের মানে সবচেয়ে কাছের সাবজেক্ট কোনটা? হিজ সিবলিংস। সিবলিংস তো প্লুরাল, তাই ভার্বটাও প্লুরাল, মানে আর বসেছে। একইভাবে নিদার নর এর ক্ষেত্রেও একই নিয়ম। নিদার সোহান নর হিজ ফ্রেন্ডস আর গোয়িং টু পিকনিক। এখানেও ভার্ব আর এর সবচেয়ে কাছের সাবজেক্ট হল ফ্রেন্ডস, যেটা প্লুরাল, তাই এখানেও ভার্ব হয়েছে আর। তো এতগুলো নিয়ম তো আমরা দেখলাম, তাহলে এই পুরো আলোচনা থেকে মূল যে বিষয়টা মনে রাখতে হবে সেটা কি? দেখুন, সব নিয়মের পেছনে আসলে একটাই মূলমন্ত্র কাজ করছে, আর সেটা হলো সঠিক ভার্ব ব্যবহার করতে চাইলে সবার আগে বাক্যের আসল সাবজেক্ট খুঁজে বের করতে হবে। মাঝখানে কে এলো বা ভার্বের কাছে কে আছে সেটা দেখে বিভ্রান্ত হলে চলবে না। আসল সাবজেক্টটা খুঁজে পেলেই কাজ শেষ। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এটাই হলো গোল্ডেন রুল। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, এমন কোনো গ্রামারের নিয়ম কি আছে যেটা মনে হয় আমাদের সবারই জানা উচিত, কিন্তু অনেকেই হয়তো ভুল করে? বিষয়টা নিয়ে একটু ভাবা যেতে পারে।